হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার 2026 এর অঙ্কের পেজ নাম্বার 391 এর 5 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো এটা হলো পার্ট টু ভিডিও। পার্ট ওয়ান ভিডিওতে আমি 1 থেকে 4 পর্যন্ত করেছি সমস্ত অঙ্কগুলো। তোমরা দেখতে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওটি দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এখানে 5 দাগে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একে আছে রমেনবাবু মোট 3,70,000 টাকা 3টি ব্যাংকে জমা রাখেন। 3টি ব্যাংকে বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 4%, 5%, 6%। 1 বছর পর 3টি ব্যাংকের মোট সুদের পরিমাণ সমান হয়। তিনি 3টি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, অর্থাৎ কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন সেটা বের করতে হবে। তাহলে এখানে এভাবে ধরা যায় যে প্রথম ব্যাংকে X টাকা রেখেছিলেন, দ্বিতীয় ব্যাংকে Y টাকা, আর তৃতীয় ব্যাংকে Z টাকা। এখন এখানে সুদের হার দেওয়া আছে, প্রত্যেক ক্ষেত্রে কত করে সুদ হচ্ছে সেটা বের করতে হবে। বের করার পরে সেই সুদগুলো পরপর সমান লিখলে আমরা XYZ এর মধ্যে সুন্দর সম্পর্ক পাবো এবং সেখান থেকে আমরা XYZ এর মান বের করতে পারবো। তাহলে প্রথমে ধরে নিতে হবে যে 3টি ব্যাংকে, প্রথম ব্যাংকে X টাকা, দ্বিতীয় ব্যাংকে Y টাকা এবং তৃতীয় ব্যাংকে তিনি Z টাকা রেখেছিলেন। তাহলে লিখব মনে করি রমেনবাবু প্রথম ব্যাংকে X টাকা, দ্বিতীয় ব্যাংকে Y টাকা ও তৃতীয় ব্যাংকে Z টাকা রেখেছিলেন। এবার দেখো, প্রথম ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 4%। তাহলে লিখব প্রথম ব্যাংকে বার্ষিক 4% সুদে 100 টাকায় 1 বছরের সুদ বা সুদের হারে 100 টাকায় 1 বছরের সুদ সমান 4 টাকা। 100 টাকায় 1 বছরের সুদ 4 টাকা। 1 টাকায় 1 বছরের সুদ সমান 4/100 টাকা এবং X টাকায় 1 বছরের সুদ সমান 4 × X/100। তাহলে এখানে বলা আছে 3টি ব্যাংকে বার্ষিক সরল সুদের হার যথাক্রমে দেওয়া আছে। 1 বছর পর 3টি ব্যাংকে মোট সুদ সমান হয়েছে। তো আমি এখানে 1 বছরে কত সুদ হলো সেই সুদের পরিমাণ বের করে নিলাম। তো এটা হবে 4x/100। আমি এভাবেই রাখবো, এটা 4x/100 টাকা। তাহলে এটা প্রথম ব্যাংকে গেল। এবার দ্বিতীয় ব্যাংকে বার্ষিক 5% সরল সুদে সুদের পরিমাণ সমান, এখানে সুদের হার ইন্টু মোট টাকা Y/100 সমান 5Y/100 টাকা। তো আমরা চাইলে কাটাকুটি করতে পারি, ঠিক আছে, কাটাকুটি করেই দিই। 4 × 4, 4 × 25 = 100। তাহলে এটা হলো X/25 টাকা। আর এটা কাটাকুটি করলে 5 × 5, 5 × 20 = 100। তাহলে Y/20 টাকা। এটা দ্বিতীয় ব্যাংকের সুদ ও তৃতীয় ব্যাংকে
সুদের পরিমাণ দেখো, তৃতীয় ব্যাংকে সুদের হার 6%, আর ওখানে আসলের পরিমাণ, এই টাকার পরিমাণ Z/100, 2 দিয়ে কাটাকুটি করলে 3 দুগুণ 6, এটা 50 দুগুণ 100, তাহলে 3Z/50 টাকা, এটা তৃতীয় ব্যাংকে সুদের পরিমাণ। তাহলে এই 3 সুদ, এটা এটা আর এটা পরপর সমান, তাহলে লিখব প্রশ্নানুসারে x/25 সমান y/20 সমান 3Z/50 সমান, তাহলে x/y/z এর মান বের করতে গেলে এটা সমান আমি কে ধরলাম, তাহলে x সমান বজ্রগুণ করলে 25k, অতএব x সমান 25k, y সমান 20k ও z সমান 50k/3। তো x/y/z অ্যাকচুয়ালি মোট টাকার পরিমাণ ছিল, তাহলে তিনটি ব্যাংকে জমা টাকার মোট পরিমাণ, বা আমি এখানে লিখব x + y + z সমান পেলাম তাহলে 25k + 20k + 50k/3, এটা হলো মোট টাকা। x/y/z ছিল মোট টাকা, এটা 3,70,000 ছিল। তো যাই হোক, এটা এই বেরিয়েছে টাকা সমান 3 লসাগু, নিচে 1 ভাবতে হবে, 1 1 3 লসাগু 3, 1 দিয়ে 3কে ভাগ করলে 3 পাই, 3 দিয়ে 25কে গুণ, 3 25 75কে, 1 দিয়ে 3কে ভাগ করলে 3 পাই, 3 দিয়ে 20কে গুণ, 3 কুড়ুম 60কে, 3 দিয়ে 3কে ভাগ করলে 1 হয়, ভাগ দিয়ে তাহলে 50কে 1 দিয়ে গুণ, তাহলে 50কে টাকা সমান, এখানে 75, এখানে 60 আর এখানে 50 পরপর যোগ করব, এটা 5 হলো, 7 5 12, আর এখানে 6 আছে, তাহলে 18, তাহলে এটা হলো 185, তো সমান 185k/3 টাকা, এটা হলো মোট টাকার পরিমাণ। তো এখানে আছে কি যে মোট রমেনবাবুর মোট টাকা, আবার রমেনবাবুর মোট টাকার পরিমাণ যেটা কিনা প্রশ্নে দেওয়া আছে, এটা 3,70,000 টাকা। তাহলে অতএব এই 185k/3 এটা সমান আমরা লিখতে পারি 3,70,000, বা এখান থেকে কে সমান লিখতে পারি 3,70,000 ইন্টু 3, আর নিচে হবে 185। তো 185কে আমি 5 দিয়ে ভাগ করে দেখব কত আসছে, তাহলে কাটাকুটি সোজা হবে। 5 3 5 15, 5 দিয়ে ডান দিকে যেহেতু 5 আছে, তাহলে দেখতে পাচ্ছি এটা 5 দিয়ে ভাগ করা যাবে। 5 দিয়ে ভাগ করলে কোন সংখ্যা এর মধ্যে আছে সেটা দেখে নিলে আমাদের কাটাকুটি করতে সুবিধা হবে। তাহলে 3 5 15, এখানে 3 5 5 7 35, তাহলে কি হলো 5 দিয়ে ভাগ করলে 37 হবে, 37 দিয়ে ভাগ করলে 5 হবে, তাহলে 37 দিয়েই কাটাকুটি করব, এটা 5 37 দিয়ে কাটাকুটি করলে 5 হবে, আর এখানে 37 দিয়ে কাটাকুটি করলে একের পিঠে 4টে শূন্য হবে। তো 5 এবং এখানে 100 ভাবলে 5 20 100, 20 100 হলে বাকি দুটো শূন্য আছে, অর্থাৎ এখানে হলো 2000, তাহলে কে সমান 2000 এবং 3 3 দুগুণ 6, এটা হচ্ছে 6000। এবার তাহলে কোন ব্যাংকে কত টাকা, x এর মান বের করতে হবে। x সমান ছিল 25k, x সমান 25k, 25 ইন্টু 6000, 6 150, ডান দিকে 3খানা শূন্য, y সমান ছিল কত, এখানে
20 ছিল, 20 ইন্টু 6 পিঠে 3টে শূন্য, 6 দুগুণ 12, তার ডান দিকে 5খানা শূন্য, না 6 দুগুণ 12, তার ডান দিকে 4খানা শূন্য। ও জেড সমান ছিল 50k বাই 3, 50 ইন্টু কে বাই 3, জেড সমান 50k বাই 3, 50 ইন্টু কে বাই 3, তাহলে 3 দুগুণ 6, 2 দিলাম, 3টে শূন্য দিয়ে দিলাম, তাহলে এটা হলো 5 দুগুণ 10, তার ডান দিকে 4টে শূন্য, তাহলে এটা হলো 1,50,000, 1,20,000, আর এটা 1 লক্ষ। তো এখানে আছে তিনি 3টি ব্যাংকে কত টাকা রেখেছিলেন। অতএব রমেন বাবু প্রথম ব্যাংকে 1,50,000 টাকা, দ্বিতীয় ব্যাংকে 1,20,000 টাকা, ও তৃতীয় ব্যাংকে 1 লক্ষ টাকা রেখেছিলেন। পাঁচে 2 দেখে আছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছরে 7% এবং দ্বিতীয় বছরে 8% হয়, তবে 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। তাহলে এই অঙ্কটা আমি সূত্র ব্যবহার না করে লিখে লিখে করব। তাহলে সেক্ষেত্রে লিখতে হবে প্রথম বছরের আসল, এটা 5-এর 2, প্রথম বছরের আসল, প্রথম বছরের আসল আছে 6,000 টাকা, প্রথম বছরের 7% সুদ সমান 6,000 ইন্টু 7/100 টাকা, 1 2 1 2 6 7 42, তো 42 মানে কি, এটা 420 টাকা। তাহলে প্রথম বছরের যে আসল তার সাথে সুদটা যোগ হয়ে হবে দ্বিতীয় বছরের আসল, সমান 6,000 টাকা প্লাস 420 টাকা। তো এটা হলো 6,420 টাকা। এটা দ্বিতীয় বছরের আসল। দ্বিতীয় বছরের সুদের হার আছে 8%, তাহলে 8% সুদ সমান 6,420 ইন্টু 8/100 টাকা। তো একটা শূন্য কাটি, এই 10 আর কাটছি না, কারণ 10টা পুরো কাটলে ঠিক ছিল, বাট 2 দিয়ে কাটার পরে 5 থেকে যাবে, আমাদের পুনরায় ভাগ করতে হবে, তো আমি সেই পরিশ্রমটা করতে চাইছি না। এখানে 10টা কাটবো না, 10টা 10 হিসাবেই থাক। এবার 642কে 8 দিয়ে গুণ করে ফেলি। 8 দুগুণ 16, 6 হাতে 1, 4 8 32, 1 33, 3 হাতে 3, 6 8 48, 49, 50, 51। তাহলে এটা হলো সমান 5 1 3 6, 5 1 3 6 0। শূন্যটা, আচ্ছা শূন্যটা এমনিই দিলাম, এখানে শূন্যটা দেওয়ার আগে পর্যন্ত নিচে 10 ছিল, তাহলে একটা অঙ্কের আগে দশমিক
এবার যেহেতু টাকা লিখছি সেহেতু দশমিকের পরে একটা অঙ্ক না রেখে আমরা দুটো অঙ্ক রাখি টাকা লেখার সময়। তাহলে এটা হলো দ্বিতীয় বছরের সুদ। তাহলে 2 বছরের মোট চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে। তো এবার দুটো সুদ যোগ করব। 2 বছরের মোট চক্রবৃদ্ধি সুদ সমান 420 প্লাস 513.60 টাকা। তাহলে 520 আর এটা 513.60। 3 3 5 5 10, তাহলে সমান 1033.60 টাকা। তো এখানে প্রশ্ন ছিল কি, এখানে প্রশ্ন ছিল যে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। অতএব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ $1033.60 টাকা। আচ্ছা, উত্তরটা 933 আছে। তাহলে এটা 420 যোগ করার সময় আমি এখানে 420 না করে 520 করেছি। এটা হবে 933। 933.60 টাকা। ছয় রাখে আছে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি কলম বেশি পাওয়া যায়। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল। তাহলে 1 ডজন মানে আমরা জানি 12টি। এবার কমার পূর্বে কত ছিল জানা নেই, তাহলে সেই কমার পূর্বে মনে করব x টাকা ছিল, আর 6 টাকা কমলে সেটা হবে x মাইনাস 6 টাকা। 30 টাকায় আগে কত কলম পাওয়া যেত এবং 6 টাকা কমার পরে কত কলম পাওয়া যাচ্ছে, দুটো বের করতে হবে। দুটোর বিয়োগফল এই 3 হবে। তাহলে লিখব, মনে করি কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা। মনে করি কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য x টাকা ছিল। তাহলে 30 টাকায় কত কলম পাওয়া যায় সেটা বের করে নিতে হবে। অর্থাৎ x টাকায় কলম পাওয়া যায় 1 ডজন মানে 12টি। 1 টাকায় কলম পাওয়া যায় সমান 12/x আর 30 টাকায় কলম পাওয়া যায় সমান 12 × 30/x। তাহলে গুণ করলে পাই 3 × 36 অর্থাৎ 360/x। এবার কি আছে, 6 টাকা কমলে 6 টাকা কমলে প্রতি ডজন কলমের মূল্য হয় সমান x মাইনাস 6 টাকা। অতএব 30 টাকায় কলম পাওয়া যায়
আগে কলম পাওয়া যাচ্ছিল 360/x, এখন এক্সটা আর এক্স নেই, সেটা 6 টাকা কমে গেছে, x - 6 হয়ে গেছে, তাহলে 360/x - 6 টাকা হবে। তো এই যে কলমের মূল্য, এই যে কলম, এই কলমের সংখ্যাটা এর থেকে 3 বেশি, তাহলে এর থেকে এটা বিয়োগ করলে 3 হওয়ার কথা, তাহলে লিখব প্রশ্নানুসারে 360/x - 6 মাইনাস 360/x, এটা সমান 3খানা কলম অর্থাৎ 3। x - 6 এবং x এর লসাগু x ইন্টু x - 6, এই লসাগুকে x - 6 দিয়ে ভাগ করলে x পড়ে থাকবে, x দিয়ে 360কে গুণ, তাহলে 360x মাইনাস লসাগুকে x দিয়ে ভাগ করলে x - 6 থাকছে, তাকে 360 দিয়ে গুণ, তাহলে -360x মাইনাসে প্লাস 360 এবং 6 গুণ করতে হবে, 360 6 6 0 0 ছচক 36 6 হাতে 3 3 18 21, তাহলে এটা হলো 2 1 6 0, আর এটা সমান 3, উপরে 2 1 6 0 বাই x এবং x হয়ে গেল x স্কয়ার মাইনাস 6x সমান 3। এবার বজ্রগুণ করলে পাই 3 এর সাথে এর গুণ, x স্কয়ার মাইনাস 6x সমান 2 1 6 0, এখান থেকে পাই x স্কয়ার মাইনাস 6x সমান 2 1 6 0 বাই 3, 3 সাথে 21, তারপর 6 আছে, 3 দুগুণ 6 0, অর্থাৎ এটা হলো 720। x স্কয়ার মাইনাস 6x সমান 720 বা x স্কয়ার মাইনাস 6x মাইনাস 720, এটা সমান 0। 720কে ভেঙে 6 আনতে হবে, তাহলে x স্কয়ার 720কে ভাঙলে আমরা 30 পাই, 24 পাই, 3 24 72, 30 আর 24 গুণ করলে 720 হয়। x মাইনাস 720 এটা সমান 0, বা এটা 30 এর সাথে x গুণ, 24 এর সাথে x গুণ, তাহলে হবে x স্কয়ার মাইনাস 30x মাইনাসে প্লাস 24x মাইনাস 720 সমান 0। x কমন নিলে x মাইনাস 30, এই দুটো পদ থেকে 24 কমন নিলে x মাইনাস 30 এটা সমান 0। x মাইনাস 30 কমন নিলাম, তাহলে হবে x প্লাস 24 ইজ ইকুয়াল টু 0। তাহলে x ছিল কলমের মূল্য, সেই জন্য আমরা এখানে যদি x প্লাস 24 সমান 0 লিখি, তাহলে x সমান পাবো কি দেখো তো, x সমান পাবো মাইনাস 24। তাহলে x তো কলমের মূল্য ছিল, সেটা মাইনাস হতে পারে না, সেই জন্য এটা 0 লেখা যাবে না, এটা ইজ নট ইকুয়াল টু 0। অতএব x মাইনাস 30 সমান 0 বা x সমান 30। তাহলে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা ছিল, অতএব কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা ছিল। এরপরে আছে একটা সমাধানের অঙ্ক, সমাধান করো, এটা দেওয়া আছে। ছয়টা গুণ করে দেব, 6x মাইনাস 3 6 18 বাই x প্লাস 3 ইজ ইকুয়াল টু 5।
এক্স মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি এর লসাগু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি, ডান দিকে সমান 5। এবার দেখো লসাগুকে এক্স মাইনাস থ্রি দিয়ে ভাগ করলে এক্স প্লাস থ্রি পড়ে থাকবে, এর সাথে এক্স প্লাস থ্রি গুণ, তাহলে এক্স প্লাস থ্রি এবং এক্স প্লাস থ্রি গুণ করলে এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি দিয়ে ভাগ করলে এক্স মাইনাস থ্রি থাকছে, এর সাথে এর গুণ এক্স মাইনাস থ্রি দিয়ে 6x মাইনাস 18কে গুণ করতে হবে। তো এখানে এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এক্স দিয়ে 6x মাইনাস 18কে গুণ, তাহলে 6x স্কোয়ার মাইনাস 18x মাইনাস 3 দিয়ে 6x মাইনাস 18কে গুণ, মাইনাস 3 6 18, 18x মাইনাসে প্লাস 3 18 54, 3 18 54 আছে বাই এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমান 5। তো এখানে পেলাম এক্স স্কোয়ার 3 দুগুণ 6, 6x 3 3 9, 6x স্কোয়ার মাইনাস 18 তাহলে মাইনাস 36x প্লাস 54 আচ্ছা বাই দিলাম, বাই দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 3 থেকে 9, এটা সমান 5। এক্স স্কোয়ার এখানে আর সেখানে 6x স্কোয়ার, তাহলে 7x স্কোয়ার প্লাস 6 মাইনাস 36, তাহলে এটা হলো মাইনাস 30x প্লাস 9 প্লাস 54, তাহলে প্লাস 63 বাই এক্স স্কোয়ার মাইনাস 9, এটা সমান 5। বজ্রগুণ করলে পাই এর নিচে 1 আছে, 1 সাথে এর গুণ, তাহলে 7x স্কোয়ার মাইনাস 30x প্লাস 63 সমান 5x স্কোয়ার মাইনাস 5 নং 45। তাহলে এক্সগুলোকে সমান চিহ্নে বাঁদিকে রাখবো বা সব কটা পদকে বাঁদিকে রাখি। 7x স্কোয়ার মাইনাস 30x প্লাস 63 মাইনাস 5x স্কোয়ার প্লাস 45, এটা সমান 0। তাহলে কি করলাম এখানে, কি করব এখানে 7 থেকে 30 না, এখানে 7x স্কোয়ার থেকে 5x স্কোয়ার বিয়োগ করলে 2x স্কোয়ার মাইনাস 30x প্লাস 63 প্লাস 45, 8 10, তাহলে এটা হলো 108 সমান 0। তো সব কটা পদের সাথে 2 গুণ আছে, তো আমরা কি করতে পারি 2 দিয়ে ভাগ করলে উভয় পদকে, সব কটা উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 54, এটা সমান 0। এখন আমাকে মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এবং সাথে সাথে এক্স এর মান বের করতে হবে। তো দেখো 54কে ভেঙে আমি 15 করব, তো 6 নং 54 অর্থাৎ এক্স স্কোয়ার এই মাইনাস 15x এর জায়গাতে মাইনাস 9x মাইনাস 6x, 9 আর 6 মিলে 15 হয় প্লাস 54 সমান 0। প্রথম দুটো পদ থেকে x কমন নিলে x মাইনাস 9, পরের দুটো পদ থেকে 6 কমন নিলে x মাইনাস 9, এটা সমান 0। তো x মাইনাস 9 দুই জায়গাতে আছে, কমন নিলাম, তাহলে থাকছে x মাইনাস 6, এটা সমান 0। তাহলে আমরা বলতে পারি অতএব x মাইনাস 9 এটা সমান 0 বা x সমান 9 অথবা x মাইনাস 6 সমান 0 বা x সমান 6। তাহলে 9 আর 6 বেরোলো, অতএব নির্ণয় সমাধান x সমান 9,6, x এর মান 9,6। এখানে আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাতি ab হলে প্রমাণ করো a প্লাস বি সমানুপাতি a মাইনাস বি। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার
সমানুপাতি এবি, তাহলে আমরা সমানুপাতি চিহ্ন তুলে সমান চিহ্ন আনলে একটা ধ্রুবক সংখ্যা আনতে হয়, তাহলে সমান কে এবি পেলাম, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা দিকটাকে এবি দিয়ে ভাগ করছি, তাহলে ডান দিকটাকেও এবি দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, নিচে 2ab আনার দরকার, তাহলে 2ab দিয়ে ভাগ করি, এবি কেটে দিলাম, তাহলে বাদিকটা পাচ্ছি, যোগভাগ প্রক্রিয়া করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আর নিচে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab সমান কে, আচ্ছা কে বাই 2 আছে, আমি এখানে কে বাই 2 লিখে দিই, তাহলে কে প্লাস 2 বাই কে মাইনাস 2, আমি করলাম কি যোগভাগ প্রক্রিয়া করলাম, যোগভাগ প্রক্রিয়া করে পাই। তো দেখো, এটা অ্যাকচুয়ালি এ প্লাস বি হোল স্কোয়ারকে বোঝাই, সাজিয়ে যদি লিখি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচে এ মাইনাস বি হোল স্কোয়ার বোঝাই, তো সাজিয়ে লিখি ডান দিকে কে প্লাস 2 বাই কে মাইনাস 2, তাহলে এটা তো ধ্রুবক সংখ্যা, তাহলে পেলাম এ প্লাস বি হোল স্কোয়ার বাই এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কে প্লাস 2 বাই কে মাইনাস 2। এবার কি করব, উভয় পক্ষকে বর্গমূল করব, বর্গমূল করলে বাদিকে পড়ে থাকছে এ প্লাস বি বাই এ মাইনাস বি, আর ডান দিকে রুট কে প্লাস 2 বাই রুট কে মাইনাস 2 এটা আসছে। তাহলে কি পেলাম, তাহলে পেলাম এ প্লাস বি বাই এ মাইনাস বি, এটা একটা ধ্রুবক সংখ্যা, কারণ কে ধ্রুবক, 2 ধ্রুবক, সেই জন্য ধ্রুবক, তাহলে লিখতে পারি বা এ প্লাস বি সমান ধ্রুবক, এর সাথে এর গুণ, ধ্রুবক ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা সমান ধ্রুবক ইন্টু এটা, তাহলে এটা সমানুপাতি বলা যায়, অতএব এ প্লাস বি সমানুপাতি এ মাইনাস বি, এটা প্রমাণ করার ছিল, তাহলে লিখব প্রমাণিত। এটা হয়ে গেল 7-এর 1। এরপরে 7-এর 2 আছে, এক্স সমান √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3, এক্স ওয়াই সমান 1 হলে এর মান বের করতে হবে। তো এখানে দেখো, এখানে এর মান বের করতে গেলে আমার এক্স প্লাস ওয়াই একটা আসবে, আর এক্স ওয়াই আসবে, এক্স ওয়াই এর মান তো দেওয়া আছে, আমাদের কায়দা করে এখান থেকে এক্স প্লাস ওয়াই বের করতে হবে। তো এক্স সমান দেওয়া আছে √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3। আচ্ছা, এক্স ওয়াই সমান 1 দেওয়া আছে, এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই সমান 1 বাই এক্স সমান 1 বাই √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3, 1 বাই আছে যেহেতু, সেহেতু আমরা উল্টে লিখতে পারি √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। এখন আমি বের করব, অতএব এক্স প্লাস ওয়াই সমান এক্স ফর √7 প্লাস √3 বাই √7 minus √3 and y for this √7 minus √3 by √7 plus √3, এই দুইয়ের লসাগু √7 plus √3 into √7 minus √3, তাহলে লসাগু এইটা দিয়ে লসাগুকে ভাগ করলে এটা থাকছে, এটা গুণ সেম জিনিস, তাহলে কি হবে, এর স্কোয়ার লিখতে হবে, প্লাস এটা দিয়ে ভাগ করলে এটা কাটছে, এটা থাকছে, এর সাথে এর গুণ, তাহলে √7 মাইনাস √3 তার হোল স্কয়ার। এখন দেখো, √7 কে এ, √3 কি বি ধরলে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার, আর নিচে আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা হলো 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। আমরা যদি লিখি যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তার আগে 2, সূত্র হলো এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার, আর এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে উপর পার্টটা দেখো, ঠিক এই ডান দিকটা আছে উপরে, তাহলে বাঁ দিকটা লিখবো, অর্থাৎ 2 ইন্টু এ স্কোয়ার প্লাস
বি স্কোয়ার, আর নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বাঁ দিকটা লিখবো, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সমান কি পেলাম? সমান পেলাম এটা 2 ইন্টু 7 প্লাস 3, আর নিচে 7 মাইনাস 3 সমান 2 ইন্টু 10, 7 থেকে 3 বিয়োগ করলে 4 সমান 5। তাহলে এবি সমান 1 এবং এ প্লাস বি সমান 5 পেয়েছি। এখন মান বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এর মান বের করতে হবে। তো দুই প্রান্ত কাছাকাছি আনলে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, আর নিচে দুই প্রান্ত কাছাকাছি আনলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ভেঙে দেবো, যে সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর প্লাস এক্স ওয়াইটা আমি ডান দিকে রাখলাম। এখানে তাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াইটা এখানে রাখলাম, সমান এর মান 5 মাইনাস 2 ইন্টু 1, এক্স ওয়াইয়ের মান 1 প্লাস 1, নিচে এর মান 5, 5 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 1। কী করলাম? এক্স প্লাস ওয়াইয়ের মান 5 বসালাম, এক্স ওয়াইয়ের মান 1 বসালাম। 5 5 25 মাইনাস 2 প্লাস 1, এখানে 5 5 25 মাইনাস 2 মাইনাস 1, তো সমান 25 থেকে 2 বিয়োগ করলে 23 প্লাস 1, তাহলে 24, 25 থেকে 2 বিয়োগ করলে 23 আর 1 বিয়োগ করলে 22, এটা 12, এটা 11, সমান 12/11। আমরা চাইলে 11 দিয়ে ভাগ করে ফেলতে পারি, সমান 1 পূর্ণ 1/11 এর মান। আচ্ছা, এর মান 12/11 প্রমাণ করতে বলা আছে, তাহলে এটা না লিখলেও চলবে, এখানে লিখতে হবে প্রমাণিত। এরপরে আছে 8-এর 1। 8-এর 1-এ আছে এক্স বাই ওয়াই সমান এ প্লাস 2 বাই এ মাইনাস 2 হলে এটা সমান এটা প্রমাণ করতে হবে। এক্স বাই ওয়াই সমান এ প্লাস 2 বাই এ মাইনাস 2, এটা আছে। তো আমাকে আনতে হবে, দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার আনতে হবে, ওয়াই স্কোয়ার আনতে হবে, তারপর যোগভাগ প্রক্রিয়া করলে এরকম একটা রূপ চলে আসবে। তো কি করব এখানে? আচ্ছা, এখানে লিখি এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার সমান এ প্লাস 2 বাই এ মাইনাস 2 তার হোল স্কোয়ার, উভয় পক্ষকে বর্গ করেছি, তাহলে পেলাম এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান এ প্লাস 2 তার হোল স্কোয়ার বাই এ মাইনাস 2 তার হোল স্কোয়ার। এখন করব যোগভাগ প্রক্রিয়া, উপর পার্ট প্লাস নিচের পার্ট বাই উপর পার্ট মাইনাস নিচের পার্ট, এটা সমান উপর পার্ট প্লাস নিচের পার্ট বাই এটা লব মাইনাস হর। এখন বাদিকটা আমি বাদিকটাকে চেঞ্জ করছি না, ডান দিকটা দেখি। এ কে এ এবং 2 কে বি ভাবলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এটা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রের প্রয়োগ, আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা অ্যাকচুয়ালি 4ab সূত্র, এটা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এটা 4ab সূত্র। তাহলে 2 2 কেটে দিলাম, তাহলে পাচ্ছি এ স্কোয়ার প্লাস 2 2 4 বাই 4a। তাহলে এটা সমান এটা পেলাম, এটা যদি উল্টে লিখি, অনন্যকটা লিখি, এটা উল্টে লিখতে হবে, তাদের অনন্যক লিখতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান
4a/a² প্লাস 1, এটা প্রমাণ করার ছিল, তাহলে এখানে লিখব প্রুভড। এবিসিডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো এটা সমান এটা। এটা আছে 8-এর 2, এ বি সি ডি ক্রমিক সমানুপাতি, অতএব বলতে পারি a/b সমান b/c সমান c/d, এটা সমান কে ধরলাম। তাহলে কি পাবো, c সমান d কে বজ্রগুণ করছি, b সমান c কে, a সমান b কে, c সমান d কে, অতএব c সমান d কে। এরপরে লিখব b সমান c কে, b সমান c কে সমান c, দেখো c মানে কিন্তু d কে, তাহলে c এর মানটা বসালাম ইন্টু কে, তাহলে এটা হলো d/k², এটা তাও আবার b এর মান। এরপরে a সমান b কে সমান b এর মান আবার d/k², তাহলে b এর মানটা বসিয়ে দিলাম, পাশে k লিখে রাখলাম, তাহলে এটা হলো d/k³। a সমান d/k³, b সমান d/k², আর c সমান d/k। এবার বাম পক্ষের মান বের করব, ডান পক্ষের মান বের করব, দুই পক্ষ সমান হলে প্রমাণিত লিখে দেব। বাম পক্ষ সমান b - c তার হোল স্কয়ার প্লাস c - a তার হোল স্কয়ার প্লাস b - d তার হোল স্কয়ার, b - c, c - a আর b - d। এবার কি করব, মান বসিয়ে দেব, b ফর c² মানে d², b ফর d² - c ফর dk, c for dk, a for dk³, b for dk², d হোল স্কয়ার, a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার সূত্রে ভেঙে দেব। তো এটা হলো a² - 2ab প্লাস b², এতটুকুর জন্য এই তিনটে পদ হলো। এবার এর জন্য a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে a² - 2ab প্লাস b² প্লাস এটার জন্য a - b হোল স্কয়ার a² - 2ab প্লাস b²। তো এটা d² k² 2dd² k³ d² k², এখানে d² k² 2dd² k⁴ d² k⁶ d² k⁴ -2 dd² k² প্লাস d² সমান, এবার প্রথমে d² k⁶ লিখলাম, কে এর পাওয়ার বড় থেকে ছোট হিসেবে সাজিয়ে লিখছি। তারপরে এখানে দেখো পরপর যাই, এখানে মাইনাস d² k⁴ মাইনাস d² k⁴, এখানে আছে প্লাস d² k⁴, তাহলে মাইনাস দুটো, এখানে প্লাস একটা, তো এখানে দেখো এখানে একটু ভুল হয়েছে, dk² ছিল, আমি dk লিখেছি, তাহলে এটা অ্যাকচুয়ালি dk² হবে, এটা এখানে আবার ঠিক লিখেছি, তাহলে এটা হলো d² k⁴, এবার ঠিক আছে। তাহলে d² k⁴ এখানে একটা আছে, আর এখানে মাইনাস d² k⁴, তাহলে বিয়োগ করলে -1 হবে, মাইনাস d² k⁴, আর এখানে একটা আছে প্লাস d² k⁴, তাহলে স্কোয়ার হয়ে গেলে কিউব, দেখি এখানে কিউব, এখানে আছে -2
ডি স্কোয়ার কে কিউব, আর কোথাও নেই। এবার ডি স্কোয়ার কে স্কোয়ার দেখব, এখানে আছে একটা, এখানে একটা, দুটো, টু ডি স্কোয়ার কে স্কোয়ার, এখানে দুটো আছে, মাইনাস টু ডি স্কোয়ার কে স্কোয়ার। এরপরে এটা প্লাস ডি স্কোয়ার, এখানে ডি নেই, তো সমান, দেখো এই আলাদা চিহ্ন বিয়োগ হয়ে শূন্য হবে, এখানে আলাদা চিহ্ন বিয়োগ হয়ে শূন্য হবে, তাই কেটে দিলাম। তাহলে থাকছে ডি স্কোয়ার কে সিক্স মাইনাস টু ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার। যদি কমন নিয়ে ফেলি ডি স্কোয়ার, তাহলে হবে কে টু দি পাওয়ার সিক্স মাইনাস টু কে কিউব প্লাস ওয়ান ডি স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভেঙে লিখবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, যেখানে বি ফর ওয়ান অ্যান্ড এ ফর কে কিউব, তাহলে ডি স্কোয়ার কে কিউব মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। এটা বাম পক্ষ ছিল। ডান পক্ষ সমান এ মাইনাস ডি হোল স্কোয়ার আছে, এ ফর ডি কে কিউব, বি ফর ডি, এই ডি ফর ডি, কারণ ডিটা ডি থাকবে, কমন নেব ডি, তাহলে হবে কে কিউব মাইনাস ওয়ান, যেহেতু স্কোয়ারের আন্ডারে আছে স্কোয়ার দিয়ে দিলাম, সমান এটা হলো ডি স্কোয়ার আর এটা হলো কে কিউব মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, জাস্ট এটার মতো, এটা আর এটা সেম। তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান বেরিয়েছে, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। নয় রেখে আছে প্রমাণ করো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এটা উপপাদ্য নম্বর 37, 136 পৃষ্ঠা। আর দুই রেখে আছে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। এটা 48 নম্বর উপপাদ্য, 255 পৃষ্ঠা। তো এইগুলো বইতে করা আছে, বই থেকে করে নেবে, আমি এখানে করে সময় নষ্ট করছি না। 10-এর এক দাগে আছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণের সমান হবে, প্রমাণ করো। তাহলে প্রথমে একটা বৃত্তস্থ চতুর্ভুজ এঁকে নেব, এটা 10-এর এক। তো এখানে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকতে হবে। তাহলে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ এঁকেছি, এখন এ বি বাহুকে বাড়িয়ে দিলাম এক্স পর্যন্ত, এ বি বাহুকে এক্স পর্যন্ত বাড়িয়ে দিয়েছি, এটা বহিস্থ কোণ তৈরি হয়েছে, তাহলে এই কোণটা নাকি এই কোণটার সাথে সমান সেটা প্রমাণ করে দেখাতে হবে। তো যে তথ্যগুলো দেওয়া আছে প্রথমে লিখব প্রদত্ত হিসাবে, তাহলে প্রদত্ত হলো এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এর এবি বাহুকে এক্স পর্যন্ত এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হয়েছে, বর্ধিত করা বা করার ফলে এক্স বিসি বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে।
বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। তাহলে যেটা প্রমাণ করতে হবে এখানে লিখি প্রামাণ্য হিসাবে, প্রামাণ্য। তাহলে প্রমাণ করতে হবে কোণ XBC সমান কোণ ADC। ADC এটা প্রমাণ করতে হবে। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হয়ে যাবে, কোনো অঙ্কন করার প্রয়োজন নেই, সেই জন্য আমি অঙ্কন লিখলাম না, ডাইরেক্ট প্রমাণ লিখছি। প্রমাণ দেখো, এই কোণের সঙ্গে এই কোণ মিলে সরল কোণ একটা, তাহলে 180 ডিগ্রি। তাহলে কোণ XBC প্লাস কোণ ABC সমান 180 ডিগ্রি। কারণ কি? কারণ এটি সরল, এটি অ্যাকচুয়ালি এটি কোণ ABX কে বোঝায়, ABX বা সরল কোণ। তাহলে এই দুটো কোণ মিলে ABX কোণকে বোঝাচ্ছে, অর্থাৎ সরল কোণকে বোঝাচ্ছে, তাই এটা 180 ডিগ্রি। আবার বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, তাহলে এটা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। আবার বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, অর্থাৎ এই কোণ আর এই কোণ যোগ করে 180 ডিগ্রি হওয়ার কথা। সম্পূরক মানে যে দুটি কোণ যোগ করে 180 ডিগ্রি হয় তাদেরকে একে অপরের সম্পূরক কোণ বলা হয়। তাহলে কোণ ADC প্লাস কোণ ABC, কোণ ADC প্লাস কোণ ABC সমান 180 ডিগ্রি। তাহলে এটা 2 নম্বর সমীকরণ নাম দিলাম। তাহলে 1 নম্বর সমীকরণ ছিল কি? XBC আর ABC মিলে 180 ডিগ্রি। 2 নম্বর সমীকরণ বলছে ADC প্লাস ABC মিলে 180 ডিগ্রি। তাহলে দুই ক্ষেত্রেই কিন্তু ABC যোগ হয়েছে, XBCর সাথে ABC, ADCর সাথে ABC। তার মানে কি? তার মানে আমরা বলতে পারি XBC আর ADC কোণ দুটি পরস্পর সমান। তো লিখব কি? 1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই 1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই কোণ XBC সমান কোণ ADC। এটাই প্রমাণ করার ছিল, তাহলে এখানে লিখব প্রমাণিত। একটি বৃত্তের AB ও CD দুটি জ্যা BA ও DC কে বর্ধিত করলে পরস্পর P বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো PCB সমান PAD কোণ। তাহলে এখানে একটি প্রথমে বৃত্ত আঁকতে হবে এবং AB ও CD দুটি জ্যা আঁকতে হবে। তো এখানে প্রথমে একটা বৃত্ত এঁকে নিলাম, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এই বৃত্তের এটা AB জ্যা আর এটা হলো CD জ্যা, CD। তো এখন বলা আছে যে BA একে বর্ধিত করতে হবে এবং
এই সিডি জ্যাকে বর্ধিত করতে হবে। তাহলে যে দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করবে, পি বিন্দু দিলাম। তাহলে এখন প্রমাণ করতে হবে পিসিবি অর্থাৎ এই কোণটা সমান পিএডি অর্থাৎ এই কোণটা। এই দুটো কোণ পরপর সমান, সেটা প্রমাণ করতে হবে। তাহলে যে তথ্যগুলো দেওয়া আছে প্রথমে লিখে নিই। তাহলে এখানে লিখব প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি জ্যা বিএ বর্ধিত বিএ ও ডিসি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলো, এটা এই পর্যন্ত দেওয়া আছে। তাহলে প্রমাণ করতে হবে যেটা, সেটা প্রামাণ্য লিখব। তাহলে প্রামাণ্য হচ্ছে, আমাকে প্রমাণ করতে হবে কোণ পিসিবি সমান কোণ পিএডি, অর্থাৎ এই কোণটা এই কোণটা পরপর সমান, সেটা প্রমাণ করতে হবে। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে, সেই জন্য কোনো অঙ্কন করছি না। তো প্রমাণ দেখো যে এখানে আমি পি নাম দিলাম, পি এখানে আছে, এস নাম দিলাম। তাহলে বিএসডি এই বৃত্তচাপের উপর অবস্থিত, এটা একটা কোণ আর এটা একটা কোণ। তাহলে এই কোণটা আর এই কোণটা পরপর সমান হবে, কারণ এরা একই বৃত্তচাপের উপর অবস্থিত। তাহলে বিপিডি বৃত্তচাপের উপর অবস্থিত কোণ এর নাম, আচ্ছা এর নামটা আগে বলি, বিএডি ও কোণ বিসিডি। তাহলে পরপর সমান হবে, অতএব কোণ বিএডি সমান কোণ বিসিডি। বিএডি এবং বিসি, এই কোণটা এবং এই কোণটা পরপর সমান। এবার দেখো তাহলে এখানে এই দুটো কোণ পরপর সমান। এবার এ বিন্দুতে আসি। এ বিন্দুতে দুটি কোণ, এই বিন্দুতে অবস্থিত আচ্ছা এই বিন্দুতে অবস্থিত বলবো না, এখানে বলবো যে এই কোণ প্লাস এই কোণ এর নাম, এই কোণটার নাম পিএডি, কোণ পিএডি প্লাস কোণ এই কোণটার নাম বিএডি। এই দুটো কোণ দেখো অ্যাকচুয়ালি এই দুটো কোণ অ্যাকচুয়ালি এই পুরো কোণটাকে বোঝাচ্ছে, সরল কোণটাকে বোঝাচ্ছে, সমান 180 ডিগ্রি। ও কোণ এটা এর নাম পিসিবি প্লাস কোণ এই কোণটা এর নাম বিসিডি বা বিসিডি। তাহলে এটা 180 ডিগ্রি, তাহলে এই যোগফল 180 ডিগ্রি, এই যোগফল 180 ডিগ্রি, তার মানে এটা সমান এটা লিখতে পারি। তাহলে অতএব এটার নাম কোণ পিএডি, বা আমি এটা আগে লিখি, কোণ পিসিবি প্লাস কোণ বিসিডি সমান কোণ পিএডি, এটা সমান এটা লিখছি, প্লাস কোণ বিএডি। তাহলে লিখতে পারি কোণ পিসিবি যেটা আছে, পিসিবি, তাহলে কোণ পিসিবি যেটা আছে লিখব কোণ পিসিবি। এবার দেখো কোণ বিসিডি যেটা আছে, বিসিডি আর বিএডি পরপর সমান, তাহলে এখানে কোণ বিসিডি জায়গাতে বিএডি লিখব সমান কোণ পিএডি প্লাস কোণ বিএডি। উভয় দিক দিয়ে দুটো কোণ কেটে দিলাম, বা উভয় দিক দিয়ে কোণ দুটো বিয়োগ করে দিলাম, তাহলে অতএব কোণ পিসিবি
সমান কোণ পিএডি, এটাই কিন্তু প্রমাণ করার ছিল। এই যে, তাহলে এটা আমি প্রমাণ করে দিলাম, এখানে লিখতে হবে প্রমাণিত। এগারো একে আছে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। ওই বৃত্তের কেন্দ্র থেকে 7 সেমি দূরে বৃহত্তরটির বহিস্থ বিন্দু থেকে ওই বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করো। আচ্ছা, বৃত্তটির বহিস্থ বিন্দু থেকে, তাহলে এই 7 সেমি দূরে বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপরে দুখানি স্পর্শক অঙ্কন করতে হবে। তো বাহুগুলির মাপ দেওয়া আছে 3 এবং 7। সরলরেখাংশ নিতে হবে, একটা 3 সেমি মাপের এখান থেকে পর্যন্ত, আর একটা 7 সেমি মাপের। এখানে আমি দুটি স্পর্শক অঙ্কন করব। তো প্রথম কি করব, প্রথম যে কোনো মাপের একটা সরলরেখা নিয়ে নেব। এখানে নিয়ে নিলাম যে কোনো মাপের একটা সরলরেখা। বাদিকে বৃত্তটা আঁকার জায়গা রাখতে হবে, সেই জন্য একটু বাদিকে জায়গা রেখেছি। তো এর নাম দিলাম পি এক্স। এরপরে 3 সেমি, এটা 3 সেমি ছিল, এটা 7 সেমি ছিল, তাহলে 3 সেমি ব্যাসার্ধ নিতে হবে। 3 সেমি ব্যাসার্ধ নিয়ে পি বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। একটা বৃত্ত অঙ্কন করলাম। এবার 7 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে পি এক্স থেকে পি এ অংশ কেটে নিলাম, এটা ইজ এ। এখন পি এ এর লম্ব সমদ্বিখণ্ডক বা পি এর মধ্যবিন্দু বের করতে হবে। পি এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকার মাধ্যমে আমি এখানে মধ্যবিন্দু বের করব। তো এ বি সি, এটা ডি নাম দিলাম। এখন ডি বিন্দুতে কম্পাস বসিয়ে ডি থেকে এ পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে একটা অর্ধবৃত্ত আঁকতে হবে। উপর দিকে অর্ধবৃত্ত আঁকলে একটা হয়ে গেল, এটা একটা স্পর্শকের জন্য, আর একটা স্পর্শকের জন্য আমি নিচের দিকে একটা অর্ধবৃত্ত আঁকবো, অর্থাৎ টোটালি একটা পূর্ণবৃত্ত আঁকতে হবে। এখন বৃত্তকে যে বিন্দুতে ছেদ করেছে এ, এখানে এম, এখানে এন নাম দিলাম। এরপরে এ এম যুক্ত করে বাড়িয়ে দেব যাতে একটা স্পর্শক তৈরি হয়। এবং এ বিন্দুর সাথে এন বিন্দু যুক্ত করে বাড়িয়ে দিতে হবে। এ এম এন ও কিউ, তাহলে স্পর্শক হলো এ ও এবং এ কিউ। দুটি স্পর্শক এও ও এ কিউ অঙ্কন করা হলো। এরপরে 2 দাগ, 11-2। 5 সেমি 6 সেন্টিমিটার আর 7 সেমি বাহু বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো, ওই বৃত্তের একটি পরিবৃত্ত অঙ্কন করো। তাহলে 3খানা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, সুতরাং এখানে আমরা স্পর্শক আঁকতে পারবো 5, 6 আর 7 বাহুগুলির মাপ। এখান থেকে এটা 5 সেন্টিমিটার, এখান থেকে এটা 6 সেন্টিমিটার, আর এখান থেকে এটা 7 সেন্টিমিটার। ত্রিভুজটা আঁকতে হবে, 3টি বাহু দেওয়া আছে।
তো প্রথম এখানে মাপ নিয়ে নেব যে সরলরেখা সেটা যেন অবশ্যই 7 সেন্টিমিটার অপেক্ষা বড় হয়। তাহলে নাম দিলাম বিএক্স। এবার 7 সেন্টিমিটার যে সরলরেখাংশটা দেওয়া আছে সেটা নিয়ে আমি এখানে কম্পাস বসিয়ে বিসি অংশ কেটে নিলাম। এরপরে 6 দিয়ে এখানে, তারপরে 5 সেন্টিমিটার মাপ নিয়ে এখানে কাটলাম। ছেদবিন্দুর নাম দিলাম এ বিন্দুর সাথে সি এবং বি যুক্ত করতে হবে। ত্রিভুজ তৈরি হয়ে গেল। এখন এর পরিবৃত্ত অঙ্কন করার জন্য যে কোনো দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ড আঁকতে হবে। এ বি সি ডি ই এফ জি, ছেদবিন্দুর নাম পি নাম দিলাম। এখন পি বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি এ বি সি এই তিনটি বিন্দু দিয়েই যাবে। তো এখানে যদি না মেলে সামান্য এখানে আমরা চুরি করতে পারি, একটু কম্পাসটা সাইডে বসিয়ে টেনে দিলে মোটামুটি তিনটে বিন্দু কভার করছে। বাস, এটা হয়ে গেল পরিবৃত্ত। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।